তাহলে আমরা যেটা বলেছিলাম যে পেঁয়াজের যে থিওরিটা আছে সেই থিওরিটা আজকে একটা ক্লাসে সম্পূর্ণ কনসেপ্ট আমরা পড়ব এবং আমি শিওর যে পেঁয়াজের এই তথ্যটা তোমরা যদি এই ক্লাসটা পুরোপুরি দেখো তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ কোশ্চেন আসুক না কেন তোমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর দিতে পারবে। এবং এখানে আমি খুব বিস্তারিত পড়াবো না, ক্লাসটা খুব সংক্ষিপ্তভাবে নেব এবং অল্প সময়ের মধ্যে ক্লাসে যাতে পুরো থিওরিটা আমি তুলে ধরতে পারি সেই দিকটা আমি তুলে ধরবো। তা প্রথমে আমরা যেটা করবো যে পেঁয়াজের প্রজ্ঞামূলক যে বিকাশ তোমরা দেখতে পাচ্ছ, প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। এই পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে প্রত্যেক বছরই এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসে। সেটা তোমার এমএড হতে পারে, বিএড হতে পারে, ডিএলএড, সিটেড, আপার প্রাইমারি, প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন আসে। তো সেই জন্যই বলছি খুবই একটা ইম্পর্টেন্ট থিওরি পেঁয়াজের। তো সেটা আমরা চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে পুরো ডিটেলস কনসেপ্টটা আমাদের জানানো। তা প্রথমে বলছি প্রজ্ঞামূলক বিকাশ। হয়তো পরীক্ষাতে কোনো সময় দেবে যে জ্ঞানমূলক বিকাশ, তোমরা অবশ্যই মনে রাখবে জ্ঞানমূলক বিকাশ যদি আসে অথবা প্রজ্ঞামূলক বিকাশ যদি আসে তবে অবশ্যই পেঁয়াজের থিওরি জ্ঞান বা প্রজ্ঞা যে কোনো দুটোর মধ্যে একটি যেতে দিতে পারে, অথবা বাংলাটা না দিয়ে ইংলিশটা দিতেই পারে যে কগনিটিভ ডেভেলপমেন্ট। অবশ্যই প্রজ্ঞামূলক বিকাশটা কার না পেঁয়াজের। তাহলে এখানে আমরা জানতে পারি পেঁয়াজে কি 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, আমরা প্রত্যেকে জানি। তিনি প্রজ্ঞামূলক বিকাশের উপরে ডিপেন্ড করে গবেষণা করেছিলেন। এখানে আরেকটি বিষয় নির্ভর হচ্ছে জেনেরিক এপিস্টেমোলজি। আমরা কোথায় পেয়েছি এরকম যদি কোশ্চেন আসে এমসিকিউতে, জেনেরিক এপিস্টেমোলজি অবশ্যই পেঁয়াজের থিওরি থেকে আমরা পেয়েছি। এবার জেনেরিক এপিস্টেমোলজিস্টটা কি? যারা ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান করার আগ্রহ প্রকাশ করেন তাদেরকে আমরা কি বলবো? জেনেরিক এপিস্টেমোলজিস্ট। তাহলে আমরা কি বললাম যে পেঁয়াজে 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। জেনেরিক এপিস্টেমোলজি কোথায় পেয়েছি? পেঁয়াজের থিওরি থেকে পেয়েছি। আমরা চলে যাবো যেটা পড়বো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আসবে। আমি বেশি বিস্তারিত যাচ্ছি না, ক্লাসটা খুব সংক্ষিপ্তভাবে নেওয়ার চেষ্টা করবো যাতে অল্প সময়ে পুরো ক্লাসটা নিতে পারি। ঠিক আছে, স্কিমা খুব ভীষণ ইম্পর্টেন্ট। স্কিমাটা কি? স্কিমা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী স্মৃতি ভান্ডার। তোমার মনে রাখবে স্কিমা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী স্মৃতি ভান্ডার। আমি অবশ্যই চলে যাবো, তোমরা একটু দেখে নাও, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে দিয়েছি। তাহলে বললাম যে প্রজ্ঞামূলক বিকাশ এখানে সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারবে। অনেক লেকচার দিচ্ছি হয়তো কিছুক্ষণ পরে হয়তো ভুলে যাবে, কিন্তু আমি সুন্দরভাবে নোটটা এমনভাবে দিয়ে দিচ্ছি ফলো করলেই প্রত্যেকটা বিষয় খুব ইজি হয়ে যাবে। এমনকি বোঝাতে পারো, যদি বুঝতে পারো সেজন্য আমি উদাহরণ সহকারে চিত্র সহকারে দিয়েছি। ক্লাসটা ফলো করো, আমার মনে হয় এটা বারবার দেখার প্রয়োজন হয় না, এখান থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, প্রজ্ঞামূলক বিকাশ যেরকমটা বলেছিলাম সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, পুরোটা আছে। এবার আমরা যেটা পড়তে আসছিলাম সেটা হচ্ছে স্কিমা। স্কিমাটা মানে কি? স্কিমাটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী স্মৃতি ভান্ডার। খুব ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্কিমা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা স্মৃতির ভান্ডার। এর উদ্ভাবককে আর বার্টলেট, আমরা পড়েছি বারংবার, 1932 সালে সুন্দরভাবে লেখা আছে, দেখতে পাচ্ছ আর বার্টলেট, সালটা 1932। স্কিমার উদ্ভাবক আর বার্টলেট। এটা একটা দীর্ঘমেয়াদী স্মৃতির ভান্ডার, মানে আমরা যা কিছু পড়াশোনা করছি যেগুলো মনে রাখতে পারছি। ধরো আমি একটা বিষয় একটা পড়াশোনা করছি, আমাকে স্যার ধরলেন, সেটা আমি পুনরায় বলতে পারছি, মানে অতীতের যে অভিজ্ঞতা আমি পুনরায় বলতে পারছি। সেটা কি? সেটা স্কিমা ওটা সংরক্ষণ করে, পুরো একটা দীর্ঘমেয়াদী স্মৃতির ভান্ডার তথ্য, সেখানে আমাদের যে স্মৃতি সংরক্ষণ থাকে স্কিমার মধ্যে। এবার স্কিমাটাকে আমি ডেভেলপ করবো কি করে? স্কিমাটাকে আমি প্রসারিত করবো কি করে? স্কিমা প্রসারিত করার জন্য দুটি প্রক্রিয়া কাজ করে। কটা প্রক্রিয়া? দুটি প্রক্রিয়া। স্কিমাকে সম্প্রসারণ, এই জায়গায় লেখা আছে দেখো, এই দেখো দুটি প্রক্রিয়া। সেই দুটি প্রক্রিয়া কি? একটি হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন, অপর হচ্ছে সাংগঠনিকীকরণ অথবা অর্গানাইজেশন। খুবই ইম্পর্টেন্ট। আমরা এক এক করে শেষ করবো। তাহলে যে পেঁয়াজের যে স্কিমার যে উদ্ভাবক আর স্কিমাকে সম্প্রসারিত করার কটা প্রক্রিয়া? না, দুটি প্রক্রিয়া। কটা প্রক্রিয়া আছে স্কিমাকে সম্প্রসারণ করার? এই দুটি প্রক্রিয়া আছে, একটা হচ্ছে অভিযোজন, একটা হচ্ছে সাংগঠনিকীকরণ। চলে যাবো, অভিযোজনটা কি? আমরা জানি অভিযোজনটা আমরা বারবার পড়েছি যে
পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলা বা খাপ খাওয়াইয়ে চলাটাই হচ্ছে অভিযোজন। তো সেটা আমাদের প্রত্যেকে জানি। এই অভিযোজনকে আবার দুটো ভাগে ভাগ করেছে, কিংবা সম্প্রসারণ কত ভাগে, দুটো ভাগে। আবার অভিযোজনকে কিন্তু এই দেখো দুটি ভাগে ভাগ করছে, খুব সুন্দর করে একটু দেখতে হবে। সেটা কি? আত্মীকরণ এবং সহযোজন। তাহলে আত্মীকরণটা কি? আত্মীকরণটা আমরা বলতে যেটা বুঝি যে নতুন চিন্তা ভাবনা, ভাবের যে প্রয়োজন, নতুন যে চিন্তা ভাবনা তথ্য, যেটা আমরা কি করব না স্কিমাকে ডেভেলপ করার জন্য, বা স্কিমাকে আরো সম্প্রসারিত করা যেতে পারে। সেটা কি? নতুন চিন্তা ধারণা ভাবের সংযোজনের ফলে কিন্তু সম্ভব। এটা হচ্ছে আত্মীকরণ। বোঝা গেল? নেক্সট হচ্ছে সহযোজন, বা অ্যাকোমোডেশন। এই সহযোজনটা কি? সহযোজন হচ্ছে আমাদের যে নতুন চিন্তা ভাবনা তথ্য আমরা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে কিমাকে ডেভেলপ করতে পারি। মানে আমার প্রয়োজন হলো এখানটা আমরা হলো নলেজটা এর সঙ্গে এটা অ্যাড করা দরকার, এটাকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে আমার যে প্রবলেমটা আছে সমস্যাটা সমাধান করতে পারছি। স্কিমাটা হচ্ছে এখানে আমরা যে সংযোজন যেটা বলতে চাইছি, অ্যাকোমোডেশনটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে সরাসরি মানিয়ে নেওয়া যায় না এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও স্কিমার সঙ্গে যুক্ত করা, একেই সহযোজন বলছে। এক্সাম্পল যেমন দিই, যেমন কোনো কঠিন বিষয় যখন স্টুডেন্টরা বুঝতে পারে তখন আমরা কি করি? একটা এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দিই। ঠিক দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে যে বুঝতে না পারলে উদাহরণ দিয়ে বোঝাও। তারপরে সহযোজন বলতে কোনো বিষয়কে প্রয়োজন অনুযায়ী সেটাকে পরিবর্তন করবে যাতে বুঝতে পারে, এটা হচ্ছে সহযোজন। কয়েকটা আছে সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন। সাংগঠনিকীকরণটা হচ্ছে কি? যখন কোনো জটিল চিন্তা ভাবনা বা সমস্যা সমাধান করতে সক্ষম হয় তখনই আমরা হলো সাংগঠনিকীকরণ। আমরা সুন্দরভাবে দিয়েছি, দেখো কোনো জটিল মানসিক কাজ করতে বা সম্পাদন করতে পারাকে আমরা সাংগঠনিকীকরণ করি বা সাংগঠনিকীকরণ বলা হয়। তারপরে জটিল বিষয়, তাহলে আমরা কি বললাম? সহযোগ মানে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারছি, আত্মীয় হচ্ছে ভাবের সংযোজন, আর সাংগঠনিকীকরণ হচ্ছে জটিল বিষয়গুলো যখন আমরা সম্পাদন করতে পারি। যেমন একটি বই যদি পড়তে হয়, বইটা কি করতে হয়? ধর এটা একটা বই, প্রথমে বইটা ধরতে হবে, তারপর বইয়ের পেজগুলো উল্টাতে হবে, চোখের সঞ্চালনতা ডান দিক বাঁ দিক করতে হবে। তো সেটা কিন্তু আমরা সাংগঠনিকীকরণের মধ্যে থেকেই পাই। ক্লিয়ার? আমরা কি দেখলাম? পিয়াজের, তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে। জেনেটিক এপিস্টেমোলজি পিয়াজে, স্কিমা কি? দীর্ঘমেয়াদী স্মৃতির ভান্ডার। আর কি আছে? এখানে আছে স্কিমা সম্প্রসারণ কটা প্রক্রিয়া? দুটি প্রক্রিয়া। অভিযোজনের কটা প্রক্রিয়া? সেখানেও দুটো প্রক্রিয়া পেলাম। আমরা পড়ছি সহযোজন, আত্মীকরণ, সাংগঠনিকরণ পেয়েছি। এবার আমরা চলে যাব পরের স্লাইডে। মেন যে বিষয় এখনো কিন্তু শুরু হয়নি, জাস্ট আমরা পিয়াজের মধ্যে এবার ঢুকবো। পিয়াজে এবার কি বলছে? পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কটি স্তর পরীক্ষায় আসতে পারে। পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তর? অবশ্যই 4টি স্তর। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ কটা স্তর আছে? 4টি স্তর। এটা অবশ্যই মনে রাখবে। শুধু স্তর মনে রাখলে হবে না, স্তর 4টি স্তর কিন্তু পরপর সিরিয়াল থাকবে, একটার পর একটা পরপর লিখতে হবে, কিন্তু একের জায়গায় 3 লিখলে হবে না। সেজন্য বলতে পারে পিয়াজের স্তরগুলো ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো বা সাজিয়ে বলো, তখন কিন্তু আমাদের পরপর সিরিয়ালভাবে সাজাতে হবে। সেজন্য আমরা যখন পড়বো একের পর 2, 3, 4 করেই পড়বো, মাঝখান থেকে চেঞ্জ করবো না। ঠিক আছে? তো আমরা যাবো 4টি স্তর সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিব। দেখতে পাচ্ছ কটা স্তর আছে? 4টি স্তর আছে। প্রথম যে স্তরটা আমরা একটু দেখে নিই। প্রথম স্তরে কি আছে? যে সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। বয়স কত আছে? না এখানে 0 থেকে 2 বছর অথবা 24 মাস বলতেই পারে। তো এই যে 0 থেকে 2 বছরের শিশুরা, বাড়িতে নিশ্চয়ই শিশুরা আছে, তাদের একটু লক্ষ্য করো কি করে। এখানে হচ্ছে ইন্দ্রিয় মধ্য দিয়ে তারা কিন্তু চলাফেরা ছোটাছুটি করতে পারে, সেখানের মধ্যে থেকে জ্ঞান অর্জন করতে পারে। ঠিক আছে? বলছে যে সংবেদন চালকমূলক স্তরে হচ্ছে এখানে ইন্দ্রিয় গ্রহণ চলনিকার মাধ্যমে ডেভেলপ হয়। এটা হচ্ছে প্রথম স্তর। এবার দ্বিতীয় স্তরে যাব, প্রাক সক্রিয়তা স্তর বা
প্রি অপারেশন স্টেজ, বয়সটা 2 থেকে 7 বছর। এখানে কি বলছে, এই সময় যখন একটা শিশুর বয়স 2 থেকে 7 বছর হয় তখন ভাষার বিকাশটা ডেভেলপ হয়। বাইরে যদি এমন শিশু থাকে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে, তাদের কথা বলার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। এই সময় ভাষা ডেভেলপ হতে গেলে তার সঙ্গে যথেষ্ট পরিমাণে কথা বলতে হবে। ভাষার বিকাশ হয় এই সময় বিভিন্ন প্রতীক সম্পর্কে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পর্কে অনেকটা দেখা যায়। এখানে সংখ্যার যে প্রতীক ব্যাপারটা বলেছে এই বিষয়ে তাদের ধারণা অর্জন করতে পারে। নেক্সট পয়েন্টটা কি বলছে, 3 নম্বর, মূর্ত সক্রিয়তা স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ। এখানে কত, 7 থেকে 14 বছর, 7 থেকে 11 বছর। এই 7 থেকে 11 বছর বয়সের শিশুরা কি করছে, কি করে, এখানে কিন্তু অনেকটাই মোটামুটি যদি চোখের সামনে থাকে মানে মূর্ত, সেই বিষয় সম্পর্কে তাদের মধ্যে নলেজ থাকে, যে হ্যাঁ চোখের সামনে আছে মানে সেটা বলতে পারছে। যেটা চোখের সামনে থাকে না সেই সম্পর্কে তা অতটা ধারণা করতে পারে না। তারা কি করছে, চোখের সামনে যে বস্তু দেখতে পায় সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে শিশুরা এই সময়। অর্থাৎ মূর্ত সক্রিয়তা, যেটাকে দেখা যায় সেটা হচ্ছে মূর্ত, যেটা দেখা যায় না সেটা হচ্ছে বিমূর্ত। ওয়াটা লাস্ট কি বলছে, 4 নম্বর, যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। এখানে কিন্তু কিশোর কিশোর অর্থাৎ এখানে কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে। কিন্তু দেখো, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে তেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাবে। এই সময় কিন্তু ছেলেমেয়েরা দলবদ্ধ ভাবে থাকতে চায়, বাবা মার মতামতকে বেশি গুরুত্ব দেয় না। সেই জন্য কিন্তু স্ট্যানলি হল এই কৈশোরকালকে কিন্তু ঝড় ঝঞ্ঝার কাল বলেছিলেন, সবাই জানো থেকে। তো এই সময় যৌক্তিক মানে যুক্তি, যে কোনো বিষয়কে তার যুক্তি দিয়ে বোঝাতে পারে। সেই বিষয়গুলো আমরা পড়বো। এই যে 4টে স্তর পড়লাম তার মানে শেষ হয়ে যায়নি, কিন্তু এই 4টে স্তরের মধ্যে আরো অনেক কিছু আছে যেটা আমরা ফলো করবো। তো চলো, প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তর আমরা দেখতে পাচ্ছি। এই স্তরে কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা হচ্ছে আত্মকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিকতা, আর এটা হচ্ছে বস্তু স্থায়িত্ব। তাহলে পিয়াজের প্রজ্ঞামূলক স্তরের যে বৈশিষ্ট্য, আত্মকেন্দ্রিকতা যেটাকে আমরা ইগোসেন্ট্রিজম বলা হয়, এবং বস্তু স্থায়িত্ব, এই যে দুটো বৈশিষ্ট্য আসতেই পারে পরীক্ষাতে, যে বস্তুর স্থায়িত্ব পিয়াজের কত নম্বর স্তরে দেখা যায়। তাহলে কিন্তু প্রথম স্তরেই বলবো যার বয়স 0 থেকে 2 বছর। তাহলে বস্তু স্থায়িত্ব, যদি আত্মকেন্দ্রিকতা পেঁয়াজের কত নম্বর স্তরে দেখা যায়, অবশ্যই 1 নম্বর স্তরে দেখা যায়। 1 নম্বর স্তরের নাম কি, সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। আমরা যাবো, কোনো ভয় নেই, টোটালটা সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। তোমার যেটা বুঝতে যেতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি চিত্রের আকারে দিয়েছি। তোমরা দেখো, আমি বলেছিলাম যে পেঁয়াজের প্রথম যে স্তরটা সংবেদন সঞ্চালকের স্তরের যে বৈশিষ্ট্য আত্মকেন্দ্রিকতা, দেখতে পাচ্ছ এই যে আত্মকেন্দ্রিকতা, ইগোসেন্ট্রিজম। এখানে আমি বলেছি আত্মকেন্দ্রিকতা বলতে এখানে শিশুরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যকে নিয়ে চিন্তা করে না, অন্য কখনো জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যে কোনো কাজে নিজেকে নিয়ে ব্যস্ত। সে চেয়ার খেলছে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত। দেখো এখানে ছবিটা একটু দেখো, এই যে দেখো প্রত্যেকে ভীষণ ব্যস্ত, প্রত্যেকে ব্যস্ত, প্রত্যেকে ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, বাবা প্রত্যেকে ল্যাপটপে দেখছে ব্যস্ত, কেউ কিছু করছে, প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিক, মানে এই সময় শিশুরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ক্লিয়ার? অবশ্যই আত্মকেন্দ্রিক কথা যখন কখনো চলে আসে এক্সামে, তোমাকে ছবিটা ফলো করলেই বলতে পারবে, এখানে পড়ার কোনো দরকার নেই অতটা। এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি আত্মকেন্দ্রিকতা, সুন্দরভাবে পয়েন্ট করা আছে। এই যে আমি যেটা বলেছিলাম সম্পূর্ণভাবে নিজের জগতেই বাস করছে, নিজ কেন্দ্রিক, নিজের জগতে বাস করে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখে নিন। কয়েকটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব, অবজেক্ট পার্মানেন্ট। বস্তুর স্থায়িত্বটা কি, মানে এটা কিন্তু পেঁয়াজের প্রথম স্তরেই বলেছি বৈশিষ্ট্য, সময়টা কি 0 থেকে 2 বছর। বস্তুর স্থায়িত্ব বলতে এখানে কিন্তু স্টুডেন্টরা মানে শিশুরা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো রকম অস্তিত্ব তারা বুঝতে পারে না, অর্থাৎ যে বলেছিলাম যেটা চোখের সামনে থাকে সেটা বুঝতে পারে। তো এখানে বস্তু স্থায়িত্ব আমি একটু আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি একটু বলবো, মানে আমার মধ্যে যেটা হয়েছিল, আমি
যাদবপুর একটা আমার স্যার আছেন, স্যারের কাছে পড়তে যেতাম হাবড়া থেকে। তো যাই হোক শিয়ালদা থেকে সাউথে যে লাইনটা আছে ওই লাইনটাতে ট্রেনে চেপেছি। ট্রেনে চেপে যখন আসছিলাম তো তখন একটি শিশু ওই 0 থেকে 2 বছর একটা শিশু, ওর মা কোলে নিয়ে পাশে বসছে, আমি যে সিটে বসেছি সেই সিটের মধ্যেই বসছে। বসার পরে এবার বারবারে আমার হাতে একটা ঘড়ি ছিল, অন্য একটা ঘড়ি ছিল, ঘড়িটা বারবার ধরছে, হ্যাঁ টানছে, ঘড়িটা থেকে ধরছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তো আমি ঘড়িটা খুলে সিটিকে দিলাম, ওর হাতে দিয়েছি। সিটি ঘড়িটি খেলছে খেলছে। এবার কিছুক্ষণ পর আমার গন্তব্যস্থল চলে এসেছে, আমি নামতে যাবো, ওর কাছে ঘড়িটা চাইছি, দিচ্ছি, টানছি, দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না। আমি টানছি, ও শক্ত করে ধরে আছে, বেশ শক্ত করে, দিচ্ছে না। যখনই জোর করে নিতে যাচ্ছি কান্না করছে। ওর মা বলছে বাবা আঙ্কেলকে দিয়ে দাও দিয়ে দাও, দিচ্ছে না। সমস্যা করে গেলাম, কি করি? তখন আমি সাইকোলজি প্রয়োগ করার চেষ্টা করছি। আমি তখন ওর কাছ থেকে ঘড়িটা নিয়ে রাখলাম, হুশ করে ফেললাম, নেই নেই নেই। তো বাচ্চাটা ভাবছি সত্যি তো নেই। মানে যখনই লুকিয়ে আমি ফেলে দিলাম, ওকে দেখালাম যে আমি ফেলে দিয়েছি, কিন্তু আমি ফেলে দিতে পিছনে লুকিয়ে রেখেছি। ও ভাবছে যে ওই জিনিসটা তার মধ্যে নেই। দেখো ঠিক তেমনি ছবিটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এই যে বাচ্চাটি ঘড়ি রেখে ফেলেছি, এখন যদি এই ঘড়িটি তুমি যদি মনে করো যে দূরে কোথাও ফেলে দিবে, দিয়ে বলো আর নেই, ও কিন্তু ভাবে যে বিষয়টি ওর কাছে আর নেই। বোঝা গেল? এইভাবে উদাহরণ দিয়ে পড়বে, দেখবে খুব কম সময় লাগবে মুখস্থ করার জন্য। তেমনি বস্তু দায়িত্ব আমি বলেছি, যেটা বলেছি সেটাই আছে, যে ব্যক্তি দৃষ্টির বাইরে চলে গেলে সেটি নেই বা তার অস্তিত্ব সেটা অস্তিত্বহীন হয়ে যায়। এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য রাখবে, দেখবে খুব ইজি ভাবে পড়তে পারবে। নেক্সট চলে যাবো। এবার তৃতীয় নাম্বার স্তরে বয়স কত না 2 থেকে 7 বছর। নাম কি? প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয় স্তর। প্রাক সক্রিয় স্তরে কিন্তু আবার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা প্রথম যে স্তরটা ছিল মনে রাখবে, সেটা দুটো বৈশিষ্ট্য পেয়েছি, একটা আত্মকেন্দ্রিকতা আর একটা একটু আগে বললাম বস্তু স্থায়িত্ব। এখানে কিন্তু 4টে কিন্তু আমরা বৈশিষ্ট্য পাবো। তাহলে এখানে একটু দেখে নিই যে প্রি অপারেশন স্টেজ 2 থেকে 7 বছর, যেহেতু শিশুটার বয়স কত এখানে 2 থেকে 7 বছর বয়স, এখানে কি করছে না এখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করতে পারছে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারছে, মিল বুঝতে পারছে। কোনো বিষয়ের সঙ্গে সিম্বলের সংকেত, যখন ধরো যে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, ভাগ, এই যে সিম্বলের সংকেত, এই জিনিসগুলো সে বুঝতে পারে। বোঝা গেল? তাহলে এখানে বৈশিষ্ট্য কি আছে? এখানে 4টি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে বাস্তববাদ, আমি সুন্দর করে পয়েন্ট করে দেওয়া হচ্ছে এখানে। যেটা দেখো বয়স যে 2 থেকে 7 বছর, আগে কি হতো, ও কিন্তু মনে করতো যে আত্মকেন্দ্রিকতা বা সব নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। এখন কিন্তু বুঝতে পারছি যে এই নিজের জগৎ ছাড়াও আরেকটি জগৎ আছে, যে বহির্জগৎ সম্পর্কে আস্তে আস্তে ধারণা লাভ করছে, আস্তে বড় হচ্ছে, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে। আগে কিন্তু দেখো কোনো বিষয় সম্পর্কে তুলনা করতে পারতো না, এখন কিন্তু তুলনা করতে পারছে। এটা হচ্ছে কিন্তু আমাদের প্রাক সক্রিয় বৈশিষ্ট্য। মানে বাস্তববাদ বলতে আমরা বুঝতে পারছি এই দেখো বাইরের বাস্তব জগতের অস্তিত্ব বুঝতে পারছে, এবং বহির জগতের যে বিভ্রান্তি সেটা তার কাছে দূর হয়ে যায়। নেক্সট খুব ইম্পর্টেন্ট, সর্বপ্রাণবাদ। তোমরা এটা মনে রাখবে, পিঁয়াজের যে সর্বপ্রাণবাদ, পিঁয়াজের কত নম্বর স্টেজে আছে কে বলতে পারবে? সর্বপ্রাণবাদ 2 নম্বর স্তরে কিন্তু আছে সর্বপ্রাণবাদ, যেটা বয়স কত 2 নম্বর স্তরে 2 থেকে 7 বছর বয়স। এই সর্বপ্রাণবাদ এখানে মানে সমস্ত বস্তুকে সে জীবন্ত বা প্রাণবন্ত বলে মনে করে, প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। ধরো একটা ট্রেন ছুটছে, শিশুটি ভাবছে তার মধ্যে কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। তো একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে, দেখো এই যে শিশুটি দেখতে পাচ্ছ, এ মেঝেতে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে ভীষণ কান্না করছে। মা ছুটে এলো, বাচ্চাটা কান্না করছে, কি করবে এখন? ও কিন্তু বুঝতে পারে না, ও জানে যে প্রত্যেকটা বলেছি প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব সে খুঁজে পায়। ও কিন্তু আকাশে যে মেঘ যে ভেসে বেড়ায়, মেঘ ছুটছে, সেও ভাবে যে চলন্ত মেঘ মানে ওর মধ্যে প্রাণ আছে। ছুটন্ত বা ছুটছে এমন কিছু বোঝালে ও ভাবে ওর মধ্যে প্রাণ আছে। কত বছর বয়সে? 2 বছর বয়স থেকেই সেটা ভাবতে শুরু করে। তো এখানে তার পাশে খুব কান্নাকাটি করছে, মা কি করছে? কান্নাকাটি করছে, পড়ে গেছো না তুমি মেঝেতে, তোর কিছু মেঝেতে মারছে। এই এই তুই কেন ওকে মারলি, কেন মারলি, কেন ছেলেকে মারলি, কেন মারলি? মেঝেতে মারছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বাচ্চাটি হাসছে, মানে ও বুঝতে পারছে যে ওকে মেরেছে, মানে ওর মধ্যে প্রাণ আছে, এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে সর্বপ্রাণবাদ বা
অ্যানিমিজম পরীক্ষা আসতে পারে। অ্যানিমিজম পেঁয়াজে কত নম্বর স্তরে আছে? অবশ্যই 2 নম্বর স্তরে আছে। অ্যানিমিজম কি? এটা হচ্ছে সরপ্রাণবাদ। সরপ্রাণবাদ কি? সকল বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব খুঁজে পায়। ক্লিয়ার হয়ে গেল? এখানে দেখো এই যে 2 থেকে 7 বছর বয়স, এটা যেহেতু এই স্তরে কিন্তু দেখো কি করছে আর বৈশিষ্ট্য কৃত্রিমতাবাদ। সুন্দর বৈশিষ্ট্য একটা লেখা আছে, সমস্ত কিছুই মনে করে মানুষের তৈরি। এই যে পাহাড় পর্বত চাঁদ সূর্য এগুলো সব ভাবে মানুষের তৈরি, কৃত্রিমতাবাদ এটা মনে করে। আর কি এখানে কিছু অবস্থিপূর্ণ বিচার এর মধ্যে আসে, অত যুক্তি দিতে পারে না, কারণ 2 থেকে 7 বছর বয়সে সে কি যুক্তি দেয়, কি লজিক তার মধ্যে আছে। সে কিন্তু বলে যে কেন সূর্যটা মাটির নিচে পড়ে না, এমন এমন কথা বলে যেটার সঙ্গে কোনো যুক্তি নেই। যেমন সূর্য উঠছে কারণ আমি ঘুম থেকে উঠেছি, এমন এমন কোশ্চেন কিন্তু পড়ছে, দেখবে এখানে তোমরা সব পেয়ে যাবে, উদাহরণ দেওয়া আছে। সরপ্রাণবাদ হয়ে গেল, আসলে প্রত্যেকে বুঝতে পারছো। চলে যাও পরের স্লাইডে। এটা হচ্ছে মূর্ত সক্রিয় স্তর। মূর্ত সক্রিয় স্তর, এখানে যে 2 নম্বর স্তরে কিন্তু আমরা এখনো আছি। বয়স কত? এখানে কিন্তু এখনো কিন্তু আমরা 2 নম্বর স্তরে আছি, অর্থাৎ 2 থেকে 7 বছর। এই মূর্ত মানে কনক্রিট অপারেশনাল স্তর। মূর্ত সক্রিয় স্তর মানে কি? আমরা হচ্ছে এই সময়কাল এই স্তরে শিশু মূর্ত বস্তুকে ধরে চিন্তা করতে পারে। যে কোনো বস্তু চোখের সামনে যদি থাকে সে বুঝতে পারে যে না এই বস্তুটি সম্পর্কে তার ধারণা বা অভিজ্ঞতা আছে, সেটা বুঝতে পারে। কিন্তু যেটা চোখের সামনে থাকে না সেটা সম্পর্কে কতটা নলেজ তার মধ্যে থাকে না। এটা হচ্ছে মূর্ত সক্রিয় স্তর। 7 থেকে 11 মূর্ত সক্রিয় স্তর। নেক্সট যে এখানে দেখো, এখানে কিন্তু অনেক কটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এই বৈশিষ্ট্যগুলো একটু আমি বলে নিই। যেমন সংরক্ষণের যে ধারণা, এখানে মোটামুটি 5 থেকে 6টা বৈশিষ্ট্য আমরা পড়বো। সংরক্ষণের ধারণাটা কি না, দেখো আগে কি ছিল, ওখানে কিন্তু শিশুটি অনেক কিছুই যুক্তি দেখাতে পারতো না। যেমন বস্তু স্থায়িত্ব বলো, মিল অমিল সাদৃশ্যগুলো ঠিকঠাক করে বলতে পারছে না। এই স্তরে মূর্ত যেটা চোখের সামনে থাকে সেই সম্পর্কে কিন্তু তার ধারণা জন্মায় এই স্তরে, কনক্রিট অপারেশনাল স্টেজ। যেমন এই যে লেখা আছে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের সুন্দর হবে। এই যে দুটো গ্লাস দেখতে পাচ্ছ, এই গ্লাসটা কি? এই গ্লাসটা হচ্ছে বেশ লম্বা, এই গ্লাসটা বেশ লম্বা গ্লাস। আর এটা 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 বাটি মনে করো, এটা বেশ একটা বাটি বেশ চওড়া চওড়া বাটি মনে করছো, বা এই একটা গ্লাস দেখতে পাচ্ছ। তো এখন কি করা হলো, এই যে গ্লাসটা, এটা একটা গ্লাস, এই গ্লাসের 1 গ্লাস জল নেওয়া হলো। জলটা নিয়ে প্রথমে আমি এখানে ঢেলে দিলাম, এই পাত্রে ঢেলে দিলাম জলটা। দেখা যাচ্ছে জলটা এই পর্যন্ত উঠে গেল। আমরা দেখতে পাচ্ছি পাশের গ্লাসে জলটা উঠে এই পর্যন্ত উঠে গেল প্রায়। আর এখানে জলটা কিন্তু এতটুকু উঠেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে জলের পরিমাণ কিন্তু সমান। 1 গ্লাস জল এখানে ঢালা হলো, ঢালার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু এতটুকু উপরে উঠেছে, মানে যেহেতু সরু সেহেতু জলটা উপরে উঠেছে। আর এখানে যেহেতু চওড়া আছে পাত্রটা, সেহেতু জলটা কিন্তু নিচে নেমে আছে। এখন যদি জিজ্ঞেস করা হয় কোন পাত্রে জল বেশি আছে, তাহলে কিন্তু স্টুডেন্টরা অবশ্যই বলতে পারবে স্যার দুটো পাত্রের জলের পরিমাণ সমান, কারণ জলটা পরিমাণ একই ছিল। এটা হচ্ছে সংরক্ষণ যে ধারণাটা, সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারবে এই স্তরে। নেক্সট কি? ক্লাসিফিকেশন। অবশ্যই এখানে ক্লাসিফিকেশন সুন্দরভাবে করতে হবে। তুমি যদি 5-10টি ধরো কাঠের টুকরোর মধ্যে লাল রং করলে, 10টির মধ্যে 6টি আর 5টি সাদা রং করলে, ওদের জিজ্ঞেস যদি করো যে কোন রংটি বেশি আছে, ওরা কিন্তু সেই যেটা বেশি আছে সেই রংটা কিন্তু নিয়ে আসবে। ঠিক তেমনি উদাহরণ দিচ্ছি, দেখো এখানে 16টি সবুজ এবং 4টি সাদা। এখন যদি জিজ্ঞেস করো কোন রঙের বলটি বেশি আছে, তাহলে সে কিন্তু বলে দিতে পারবে এই স্তরে। হচ্ছে সংরক্ষণ, ক্লাসিফিকেশন, তারপরে সিরিয়েশন, এগুলো কিন্তু সব পেঁয়াজের 3 নম্বর স্টেজে কিন্তু রয়েছে। কিন্তু খুব মনে করে এগুলো বলতে হবে। তারপর 3 নম্বরে বলছে এই যে ছোট থেকে বড় এগুলো দেখে নেবে, ছোট থেকে বড় সাজাতে হবে। নেক্সট দেখবে 6 নম্বরে যৌক্তিক চিন্তা। অবশ্যই একটা এই সময় কিন্তু ওদের যুক্তি দিতে পারে, কিন্তু টোটালটা কিন্তু পুরোপুরি বিকশিত হয় না। মানে বাস্তব পরিস্থিতিতে যুক্তি প্রয়োগ করতে সক্ষম হয়, তবে
বিমূর্ত চিন্তা ভাবনা কিন্তু পরিপূর্ণভাবে ডেভেলপ হয়নি এই সময়, কিন্তু এটা যেহেতু 3 নম্বর স্তরে। তাহলে 3 নম্বর যে স্তর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, যেটা 7 থেকে 11 বছর বয়স, যেখানে আছে সংরক্ষণ, শ্রেণীবিভাগ, ক্রমিক বিন্যাস, দৃষ্টিকোণ, যৌক্তিক চিন্তা এরকম আছে। মানে স্তরে তোমরা বলতে হবে যে মোটামুটি মূর্ত যে বিষয়গুলো সম্পর্কে যুক্তি দিতে পারবে। অবশ্যই মনে রাখবে মূর্ত যদি মনে হয় তাহলে ভাবে পেঁয়াজের 3 নম্বর স্তরে আছে মূর্ত, আর যখনই বিমূর্ত যাবে তখন অবশ্যই 4 নম্বর স্টেজে চলে যাবে। মূর্ত মানে যে দেখতে পাচ্ছে সেটাই কিন্তু সে বলতে পারছে। আমি আরেকটু দেখাচ্ছি, এবার চলে যাবো 4 নম্বর স্টেজে। এটা পেঁয়াজের শেষ, এখানে আমরা শেষ করে দেবো। 4 নম্বর স্টেজে যখন পৌঁছবে তখন আরো ইজি হয়ে গেল বিষয়টা। কি করবে যে না, এখানে আমরা পরপর 3টে যে স্টেজ পড়েছি, যে সংবেদন চালকমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয় স্তর, এই 3টে যখন আমরা জেনেছি, এই 4 নম্বর স্টেজে আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমরা অ্যাডাল্ট, এখানে আমরা যা কিছু বলবো যুক্তি দিয়ে বলবো। এখানে যদি বলে কোনো একটা বিষয় বস্তু সাহিত্য যদি ছড়িয়ে নিয়ে পিছিয়ে নেওয়া হয়, আমরা পিছনে গিয়ে খুঁজবো। এই সময় যা কথা বলবে যুক্তি দিয়ে কথা বলবে। যদি যুক্তি দিয়ে কথা বলতে না পারে তাহলে ভাবো 3 নম্বর স্টেজে তাকে পাঠিয়ে দেবো, যে না তোর মধ্যে কোনো যুক্তি নেই, তুই মূর্ত সক্রিয় স্তরে রয়ে গেছিস। এই স্তরে কি যুক্তি যেটা বলবে সে যুক্তি দিয়েই বোঝাবে। ঠিক সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, চিন্তা করতে পারবে। আর কি সমস্যা সমাধানে এখানে কি করা হয়, দলগত শিক্ষার মধ্য দিয়ে আমরা যখন টিচার যখন পড়াবে ছাত্রদের, একটা দলগত শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এখানে ডেভেলপটা বেশি হয়। ওরা সকালে একটা সমস্যা দেওয়া হলো, সেই সমস্যাটা দলগতভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করে। এবং এখানে দেখো বৈশিষ্ট্যগুলো দেখো, কোন টেকনিক বা কৌশলের সাহায্যে কিন্তু তার যুক্তিসম্মত বক্তব্য ব্যাখ্যা করতে পারে, এবং এখানে বিভিন্ন বক্তব্য, অনুমান, পরীক্ষা, সিদ্ধান্ত সঠিক নির্ণয় করতে পারে কিন্তু পেঁয়াজের এই স্তরে। তাহলে পেঁয়াজের যে 4টে স্তর আমাদের ক্লিয়ার হলো। আমি আরো একবার তোমাদের বলছি, একটু চোখ বন্ধ করে দেখো আমরা কি কি পড়েছি। আমরা পড়েছি পেঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ, সেখানে আমরা পড়েছি যে এই প্রজ্ঞামূলক বিকাশ পেঁয়াজের উদ্ভাবক করেছিলেন, তিনি জেরিক এপিস্টেমোলজির কথা বলেছিলেন। তিনি 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। স্কিমা কি? স্কিমা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী স্মৃতিভান্ডার। স্কিমাকে সম্প্রসারণ করার জন্য দুটি প্রক্রিয়া কাজ করে, একটা হচ্ছে অভিযোজন আর একটা সহযোজন। আবার এই অভিযোজনকে দুটি ভাগে ভাগ করছে, একটি আত্মীকরণ আর একটি সহযোজন। একটা হচ্ছে অভিযোজনকে দুভাগে ভাগ করছে, একটা সহযোজন এবং সাংগঠনিকীকরণ। তো সেখানে আমরা সহযোজন, সাংগঠনিকীকরণ, আত্মীকরণ, সহযোজন সেটা আমরা দেখেছি। তারপর যে মেন বিষয় পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তর, 4টি স্তর। সেই স্তরগুলো পরপর আমরা বলবো। কি বলবো? প্রথম যেটা আছে সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, 0 থেকে 2 বছর। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, যেটা 2 থেকে 7 বছর। তারপর আছে মূর্ত সক্রিয় স্তর বা কনক্রিট অপারেশন স্টেজ, যেটা 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। 4 নম্বর হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটা 11 বছরের ঊর্ধ্বে। এই 4টে স্টেজ আমাদের পরপর বলতে হবে। এবার এই 4টে স্টেজ যেহেতু পাশে ওদের বয়স দেওয়া আছে, যেহেতু বয়সের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো। নেক্সট দিন তোমাদের কোশ্চেন থাকবে, হয়তো দিতে পারি যে পেঁয়াজের সর্বপ্রাণবাদ পেঁয়াজের কত নম্বর স্তরে দেখা গেছে, আত্মকেন্দ্রিকতা পেঁয়াজের কত নম্বর স্তরে, বস্তুর সংরক্ষণ, শ্রেণীকরণ এগুলো পেঁয়াজের কত নম্বর স্তরে দেখা যায়। এবার এরকম প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি সঠিক নয়। সর্বপ্রাণবাদ বলতে আমরা বুঝি প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রাণ নেই, প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রাণ আছে। তাহলে আমি যদি ডেফিনেশনে জানতে পারি তাহলে কিন্তু আমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো। কাজেই এই বিষয়গুলো একটু তোমরা দেখতে খুব টাইম লাগবে না। আমার মনে হয় পেঁয়াজের এখান থেকেই কোশ্চেন হবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এটা মূল থিওরি, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের মূল থিওরিটা টোটালি আলোচনা করলাম। একবার তোমরা দেখো, আমার মনে হয় 100% ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।